আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টের চতুর্থ শুনানি শেষ হয়ে গিয়েছে এবং চতুর্থ শুনানির পর বিচারপতিরা যা যা মন্তব্য করেছেন একেবারে রাজ্যবাসীর ঘুম উড়ে যাওয়ার কথা। এবং আপনাদের বলতে চাই যে আমরা প্রথম দিন থেকেই যে সঠিক দিকেই এগিয়েছি, কিংবা প্রত্যেকটি পশ্চিমবঙ্গের সাধারণ নিরপেক্ষ মানুষ, তৃণমূল কর্মী সমর্থকরা বাদ দিয়ে তারা যা যা সন্দেহ করেছিলেন, অন্তত গোটা শুনানি পর্ব যারা শুনেছেন বা আংশিক শুনেছেন তারা বুঝতে পারবেন সিবিআই এর জমা দেওয়া তথ্যের পর মাননীয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা যা যা মন্তব্য করেছেন সেখান থেকে আরো একবার এটা অন্তত প্রাথমিকভাবে বলাই যায়, আমরা যা যা সন্দেহ করে আসছিলাম বা যা যা মনের কোণে আমাদের প্রশ্নগুলো উঠছিল সেই প্রশ্নগুলো একেবারেই যে অবান্তর নয়, বরঞ্চ তার সারবত্তা রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেটা বুঝিয়ে দিয়েছেন। পর্ব এগিয়ে নিয়ে যাব, কিন্তু তার আগে আপনাদের একটা ছোট্ট ভিডিও দেখাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্ভবত ভোটের প্রচারের সময় 2021 সালের, সেটি আপনাদের শোনাবো। আমার তো খুব ইন্টারেস্টিং লেগেছিল, পুরনো ভিডিও শুনুন আপনারা। দিদি তো চলে যাবে, দিদি যাবে না, দিদি থাকবে। তুমি জেনে রেখে দিও মোদি বাবু, তুমি যাবে আগামী দিন। দিদিকে এক্স বলার জায়গা নেই, ওটা দিদির স্বেচ্ছা মৃত্যু, বিশ্বের স্বেচ্ছা মৃত্যুর মতো। তোমাকে তো এক্স কাল আমরা করবোই, বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবো এবং তারপরে দেশ থেকে তোমাকে কি করে বিদায় করতে হয় রাজনৈতিকভাবে সেটা আমরা দেখব। বাংলা নেবে এত সস্তা, ছেলের হাতের মোয়া। শুনলেন বন্ধুরা, দিদি যাচ্ছে না, দিদি থাকবে, মোদিবাবু যাবে। যাই হোক, এরকম টোনে একটা বলার চেষ্টা করেছিলেন যেটা আমি আপনি চাইলেও পারবো না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কি ভাষায় কথা বলেন সেটা নিশ্চিতভাবে আমাদের যারা নব্য রাজনীতিতে যারা আসছেন তাদের জন্য অন্তত সেটা শিক্ষণীয় হতে পারে না। মুখ্যমন্ত্রীর স্পিরিটটা শিক্ষণীয় হতে পারে, বিরোধী নেত্রী যখন ছিলেন সেটা শিক্ষণীয় হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যা যা আচরণ করেছেন, অন্যান্য রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যা যা বক্তব্য বলেছেন সেটা কোনোদিনই অনুকরণীয় হতে পারে না। আপনাদের দেখালাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এ বলেছিলেন যে তিনি একই ভীষ্মের মতো স্বেচ্ছা মৃত্যু যতদিন না নিচ্ছেন, অর্থাৎ রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর যতদিন না নিচ্ছেন ততদিন তাকে কেউ টলাতে পারবে না। কিন্তু বিশ্বাস করুন, আমার যতদূর মনে হচ্ছে সিবিআই যেভাবে তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছে, এবং আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেছেন যে সিবিআই এর রিপোর্ট দেখে বিচলিত শীর্ষ আদালত, তদন্ত শেষের আগে রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ। অর্থাৎ মুখ বন্ধ খামে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে সেটা দেখে বিচলিত হয়ে গিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া অবধি রিপোর্ট প্রকাশ্যে না আনার নির্দেশ দিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। মঙ্গলবার প্রধান বিচারপতি বলেন, সিবিআই রিপোর্টে যা লিখেছে তা খুবই উদ্বেগের। রিপোর্ট পড়ে তারা বিচলিত বলেও জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। বুঝতে পারছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এতটা স্বচ্ছতার সঙ্গে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে আরজিকর কাণ্ডের তদন্ত করেছেন এবং তার তদন্ত করতে গিয়ে স্ট্যাটাস রিপোর্ট পড়ে চমকে গিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কি ঠিক লেখা ছিল সেটা নিশ্চিতভাবে প্রকাশ্যে আনতে বারণ, তাই নিশ্চিতভাবে যারা গেস করছেন সেটা ভুল করছেন। আমি গেস করতে পারবো না, তবে নিশ্চিতভাবে আপনারা একটু অনুমান করতেই পারেন যে কোন দিকে ব্যাপারটি যেতে পারে। আজ সিবিআই এর আধিকারিক সত্যজিৎ সিং ওই রিপোর্টটি বিচারপতিদের হাতে তুলে দেন এবং রিপোর্টটি পড়ে দেখার পর 3 বিচারপতির মত আরজিকর কাণ্ডের তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। এরপরেই প্রধান বিচারপতি চন্দ্রচূড় বলেন, সিবিআই ঘুমিয়ে নিয়েই তারা তদন্ত করছে, তদন্ত খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, তদন্ত চলছে, এই অবস্থায় রিপোর্ট প্রকাশ্যে এলে তদন্ত প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে রিপোর্ট নিয়ে সিবিআইকে এক প্রকার বাহবা দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। ভেবে দেখুন যে আমাদের এই রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বারবার সিবিআই তুমি বিচার দাও বলে আওয়াজ তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সিবিআই এর তদন্তে খুশি। একদিকে যেমন খুশি, তেমনি সিবিআই এর রিপোর্ট দেখে তারা বিচলিত। শুধু তাই নয়, তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে অত্যন্ত দ্রুততার সঙ্গে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছে সিবিআই, তাই তাদেরকে সময় দেওয়া হোক, তাদেরকে যেন তাড়াহুড়ো করা না হয়, তাদেরকে যথেষ্ট সময় দিতে হবে। কারণ যা যা প্রশ্নগুলো এতদিন পর্যন্ত উঠেছিল, সিবিআই প্রত্যেকটি তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, যা দেখে কিন্তু অত্যন্ত সন্তুষ্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তার মধ্যে রয়েছে ময়নাতদন্তের চালান দেওয়া থেকে শুরু করে ময়নাতদন্তের পদ্ধতি যথাযথভাবে মানা হয়নি,
তথ্য প্রমাণ নষ্ট, এই সমস্ত বিষয়ে সিবিআই একেবারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য মুখ বন্ধ খামে তুলে দিয়েছে বিচারপতিদের, যেটা দেখে তারা অত্যন্ত সন্তুষ্ট। এবং এই যে আপনাদের দেখালাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমাকে কেউ তাড়াতে পারবে না, আমি ভীষ্মর মতো যবে স্বেচ্ছামৃত্যু চাইবো, স্বেচ্ছার রাজনীতি থেকে অবসর চাইবো, তবেই আমাকে কেউ সরাতে পারবে, মোদিবাবু কেউ পারবে না। আসলে সত্যি ঠিকই বলেছেন, মোদিবাবু আপনাকে সরাতে পারবে না, কোনো রাজনৈতিক নেতৃত্ব আপনাকে হয়তো সরাতে পারবে না, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ এতদিনে তাদের চোখ খুলেছে, তাদের শিরদাঁড়াটা শক্ত হয়েছে, রাস্তায় নেবে যেভাবে প্রতিবাদ করছে, তাই আপনাকে গতদিনে বাধ্য হয়ে কার্যত এক প্রকার যেটুকু সিদ্ধান্ত আপনি নিয়েছেন, বিনীত গোয়েল থেকে শুরু করে ডিসি নর্থকে এবং স্বাস্থ্য অধিকর্তা দুইজনকে যে আপনি ট্রান্সফার করেছেন, আমরা নিশ্চিতভাবে তাতে খুশি নয়। আপনি তাদেরকে বরখাস্ত করেননি, সাসপেন্ড করেননি, আপনি তাদের ট্রান্সফার বা বদলি করছেন, সেই বদলি তাদের পছন্দের জায়গাতেই বদলি করছেন। এটা কোনোদিনই আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করিনি, বা পশ্চিমবঙ্গের মানুষ সন্তুষ্ট নয়। জুনিয়র ডাক্তারদের মত আমি বলতে পারবো না, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে মোদিবাবুকে সরানোর প্রয়োজন হবে না। পশ্চিমবঙ্গের জাগ্রত জনগণ যেভাবে সজাগ এবং সচেতন রয়েছে, তাই যদি সত্যি সত্যি কোথাও আমরা দেখতে পাই এই তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল সিবিআই এর, এই যে রিপোর্ট আজকে মুখবন্ধ খামে জমা পড়েছে, এটা একদিন প্রকাশ্যে আসবে। আপনারা মনে করবেন না যে এই রিপোর্ট পশ্চিমবঙ্গের মানুষ কোনোদিনই জানতে পারবে না। এই রিপোর্ট কিন্তু যেটা আজকে তদন্তের স্বার্থে বিচারপতিরা প্রকাশ্যে আনতে বারণ করছেন, একদিন বিচারপতিরাই এই তথ্যগুলো প্রকাশ্যে নিয়ে আসবেন, সেদিন কিন্তু মুখ লুকানোর জায়গা থাকবে। তো পশ্চিমবঙ্গের মানুষ বোধহয় সেদিন আরো একবার রাস্তা দখলের সিদ্ধান্ত নিতে পারেন। এবং আপনাদের আরো একটা তথ্য দেখাতে চাইবো, এই রাজ্য সরকার এতটা ভয় পেয়ে গিয়েছে যে একটা খবর দেখুন আপনারা, সরাসরি সম্প্রচার বন্ধ রাখা হোক, সুপ্রিম কোর্টে আর্জি জানালো রাজ্য, মানলেন না প্রধান বিচারপতি চন্দ্রচূড়। এই যে আজ মামলাটি সুপ্রিম কোর্টে চতুর্থবারের জন্য শুনানি শুরু হয়েছিল, সেখানে কপিল সিব্বাল একেবারেই প্রথমে রাজ্যের তরফ থেকে আবেদন জানিয়েছিলেন যে মহাশয়, বিচারপতিকে বলেছিলেন যে দয়া করে এই লাইভ টেলিকাস্ট সেটা বন্ধ করা হোক। তার কারণ তাদের যুক্তি ছিল এই মামলার সঙ্গে অনেক মহিলা আইনজীবীরা রয়েছে, তারা নাকি হুমকি পাচ্ছেন এবং তাদের নাকি সম্মানহানি হচ্ছে, তারা যে হাসাহাসি করছেন সেটা নিয়ে বাইরে কথা হচ্ছে, এটার জন্য নাকি লাইভ স্ট্রিমিং বন্ধ করার আর্জি জানিয়েছিলেন একেবারেই শুনানির শুরুতে। যদিও প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কারভাবে জানিয়ে দেন যে কোনোভাবেই লাইভ স্ট্রিমিং বন্ধ করা যাবে না, তার কারণ এটা একটা জনস্বার্থ মামলা। এবার আপনারা একটু বুঝতে পারছেন যে কতগুলো পয়েন্ট রাজ্য সরকার কিভাবে হাইড করার চেষ্টা করছে। বিশেষ করে আপনাদের এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাইবো, ছাত্রছাত্রীরা যতবারই নবান্নে গিয়েছিলেন বা কালীঘাটে গিয়েছিলেন, তাদের একটাই দাবি ছিল লাইভ সম্প্রচার করতে হবে, মানুষদের দেখাতে হবে আপনাদের স্বচ্ছতা, এবং যদি লাইভ সম্প্রচার করতে না পারেন তাহলে ভিডিও রেকর্ডিং করুন, সেই ভিডিও রেকর্ডিংটা আমাদের দিন, তারপরে সেগুলো আমরা দেখাবো। কিন্তু কিছুতেই রাজি হয়নি এই রাজ্য সরকার, অর্থাৎ প্রথম থেকেই গোড়া থেকেই এদের ভয় রয়েছে মানুষের সামনে আমাদের এই মুখোশটা যেন খুলে না যায়। সেই কারণেই এই শুনানি থেকে শুরু করে ছাত্রদের সঙ্গে আন্দোলন, সেগুলো যেন গোপনে হয়। যদিও গতদিনে ছাত্রদের সঙ্গে যে আলোচনা হয়েছিল সেটি একেবারেই গোপনেই করতে রাজ্য এক প্রকার বাধ্য করিয়েছিল, তার কারণ ছাত্রছাত্রীরা অন্য কোনো উপায় না দেখে কার্যত মিনিটসের ওপর ভর করে তারা আলোচনায় গিয়েছিল, সেখানে লাইভ স্ট্রিমিং ছিল না। এবং সেই একই পদ্ধতি রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকেও বলা হয়েছিল যে দয়া করে এটা সাধারণ মানুষকে দেখাবেন না। ভাবতে পারেন এত কেন ভয় বলুন তো, এত কেন লজ্জা বলুন তো, সাধারণ মানুষ সবটা জেনে যাচ্ছে বলে কি অসুবিধা? সাধারণ মানুষ যদি শুনতে পায় তাহলে অসুবিধাটা কোথায় রয়েছে? অসুবিধাটা রয়েছে তার কারণ প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে কি হচ্ছে কি ঘটছে, প্রত্যেকটা মানুষের কাছে আজকে পরিষ্কার। দেখুন সিবিআই কি রিপোর্ট জমা দিয়েছে এখনো পর্যন্ত সত্যি সত্যি আমাদের কাছে পরিষ্কার নয়, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মনের মধ্যে একটা ধারণা রয়েছে। হ্যাঁ, আমরা সেই ধারণাটা একেবারে প্রকাশ্যে বলতে পারি না, তার কারণ যতক্ষণ না সেটা প্রমাণ হচ্ছে আমরা কারুর বিরুদ্ধেই কিন্তু একেবারে স্টেটমেন্ট দিতে পারি না। কিন্তু যা যা পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য প্রশাসনের তরফ থেকে, পুলিশ প্রশাসনের তরফ থেকে, এটা তো আমরা সকলেই এগ্রি করছি। তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বাদ দিয়ে তার মধ্যে সন্দেহের যথেষ্টই অবকাশ রয়েছে। এবং আমরা যে সত্যি সেটাই দেখুন সুপ্রিম কোর্টের বিচারপতিরাও কার্যত মেনে নিচ্ছেন সিবিআই এর রিপোর্ট দেখার পর। এবং এটাও আপনারা জানেন কিনা জানি না যে একেবারেই আলোচনার শেষের দিকে, শুনানির শেষের দিকে একজন আইনজীবীর নামটা আমি এখনো পর্যন্ত জানতে পারিনি, রাজ্য সরকারের বিরোধিতা করছিলেন এমন একজন আইনজীবী, তিনি প্রধান বিচারপতিকে বলেন যে এত যখন কিছু হচ্ছে, এত কিছু অভিযোগ বা ট্যাম্পারিং এর অভিযোগ আসছে, তখন এই মুখ্যমন্ত্রীর পদত্যাগের আপনি নির্দেশ দিন, এই ধরনের একটা বক্তব্য বলেছিলেন। কিন্তু সেই আইনজীবীকে কিছুটা ভৎসনা খেতে হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। তিনি বলেছেন যে কোনো মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ আমরা দিতে পারি না।
সেটা দেখুন একেবারেই সঠিক। তার কারণ বিচারপতিরা কোনো জনপ্রতিনিধিকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিতে পারেন না, এটুকু বোধহয় সকলেরই এই আইডিয়া রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্তত ব্যাপারটা আপনারা ফিল করে দেখুন যে এই ঘটনা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি একদিকে রাজনৈতিক নেতৃত্বরা তারা রাজনৈতিক মঞ্চ থেকে যেমন করছেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের এক অংশ যেমন বলছেন দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, তেমনি আবার সুপ্রিম কোর্টেও এই আঁচ পৌঁছে গিয়েছে। এটাই শুধু আপনাদের দেখানোর চেষ্টা করলাম, এবং এটাও অবশ্যই আপনাদের দেখাতে চাইব তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু এই আন্দোলনের পাশে থেকেছেন, অন্তত শিরদাঁড়াটা সোজা করে এবারে আর তৃণমূল কংগ্রেসের পাশে থাকেননি। এখনো পর্যন্ত যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এই সুযোগটা নিলেন না, আমার মনে হয় রাজনৈতিকভাবে তাদের পস্তাতে হবে। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষকে এর উত্তর দিতে হবে যদি সত্যি সত্যি সিবিআই প্রমাণ করতে পারে এটা স্টেট স্পন্সর্ড ক্রাইম। ডাক্তাররা যেটা বলছেন স্টেট স্পন্সর্ড ক্রাইম, এটা যদি সিবিআই প্রমাণ করতে পারেন তাহলে এই সুখেন্দু শেখর রায় যে সম্মানটা তিনি ফিরে পেলেন এতদিন তৃণমূল কংগ্রেস করার পরেও, মানুষ কিন্তু এই সুখেন্দু শেখর রায়কে কিন্তু আর কাঠগোড়ায় তুলবে না। কিন্তু যারা এখনো পর্যন্ত এই এত কিছু ঘটে যাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের পাশেই দাঁড়ালেন এবং যারা আন্দোলনে নেমেছেন তাদের কন্টিনিউয়াস বিরোধিতা করে গেলেন, তাদেরও কিন্তু রাজনৈতিকভাবে সময় আসবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে জবাবটা দিতে হবে। আপনারা ডায়েরির পাতায় সেই জবাবগুলো 1, 2, 3, 4 করে লিখতে শুরু করুন। কারণ বিশ্বাস করুন, আমরা এটা বিশ্বাস করি যেভাবে যন্ত্রণা আপনারা দিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষ একেবারে অহিংসভাবে আপনাদের সামনে সেই প্রশ্নগুলো শুধুমাত্র করবে, আর আপনাদের উত্তরটা শোনার জন্য অবশ্যই সকলেই আমরা প্রতীক্ষায় থাকবো। আসুন আপনাদের এইটা দেখাবো যে তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক পদ থেকে ইস্তফা সুখেন্দুর, আগের রাতে সত্যমেব জয়তে পোস্ট সমাজ মাধ্যমে। যাই হোক বন্ধুরা, মোটামুটি খুব সংক্ষেপে কি হয়েছে সেটা বলার চেষ্টা করলাম, এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের কারুর মনেও প্রশ্ন ছিল যে সত্যি এত এভিডেন্স ট্যাম্পারিং এর পর কি আদেও সিবিআই কিছু করতে পারবে। কিন্তু সত্যি মনটা বোধহয় ভালো হয়ে গেল যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আস্থা দেখালেন, বললেন না সিবিআই যা করছে এবং তদন্তের মোড় যে জায়গায় এসে পৌঁছেছে সেটা অত্যন্ত চিন্তার বিষয় এবং সেটা প্রকাশ্যে বলা যাবে না। আমরা কিন্তু গভীরতাটা অনুভব করতে পারছি এবং পরিষ্কারভাবে সিবিআইকে সময় দেওয়ার জন্য বললেন। অর্থাৎ সুপ্রিম কোর্টের যখন আস্থা রয়েছে তখন আমাদের আস্থাটা আরো কয়েক গুণ বেড়ে গেল, এবং আমরা এবার কিন্তু আশা করতে শুরু করেছি এই ধর্ষকদের যারা আড়াল করছিলেন তারা একদিন কিন্তু সামনে আসবেই। সেটা বোধহয় হতে চলেছে। এই রাজ্য সরকার যতটাই আগল দেওয়ার চেষ্টা করুন না কেন, এই আগল একদিন ভেঙে যাবে। এবং আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস, আশা করি আপনাদেরও বিশ্বাস, যেদিন এই আগলটা ভেঙে যাবে, যেদিন সত্যি সত্যি ওই ধর্ষকদের একেবারে জনসমক্ষে এনে হাজির করতে পারবে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তখন কিন্তু তাদের ভাবমূর্তি একদিকে উজ্জ্বল হবে, অন্যদিকে আমাদের এই তৃণমূল কংগ্রেস তাদের মুখটা, আমাদের এই রাজ্য প্রশাসনের মুখটা আরো একবার খুলে যাবে। তাই মুখ্যমন্ত্রী যে একটা বক্তব্য দেখিয়ে শুরু করলাম যে আমি স্বেচ্ছামিত্র নেবো, অর্থাৎ যে আমি স্বেচ্ছা রাজনীতিতে অবসর নেবো, কেউ কিছু করতে পারবে না, আমার মনে হয় মুখ্যমন্ত্রীর সেই দম্ভ সেদিন অন্তত ভেঙে যাবে। তাই আমাদের সকলকে প্রতীক্ষা করতে হবে যে সিবিআই সঠিক দিকে নিয়ে যাচ্ছে তদন্তের একেবারে শেষ পর্যায়ে নিয়ে গিয়ে তারা কাদেরকে কাঠগোড়ায় তুললো, সেটাই হবে এই রাজ্য প্রশাসনের একটা বড় অগ্নি পরীক্ষা। আপনারা আজকের এই স্টেটাস রিপোর্ট এবং সুপ্রিম কোর্টের এই আলোচনা যেটা আপনাদের সামনে করলাম, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ দেখে কি সন্তুষ্ট? সিবিআই এর এই তদন্তের গতি প্রকৃতিতে কি আপনারা সন্তুষ্ট? দয়া করে লিখে জানান আজকের এই পর্বে। এখনকার মতো আপাতত এখানেই শেষ করলাম।